আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মূলত এখন রাত 12:30 বাজে। তো আমি চেষ্টা করব আজকে আমাদের আইএফএ ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে প্রিপারেশন, অনেকেই এই বিষয়গুলো প্রিপারেশন নিতে যে বিভিন্ন প্রবলেম ফেস করি। অনেকে অনেক টাকা খরচ করছি, বিভিন্ন জায়গায় পড়াশোনাও করছি, কিন্তু পাশ করতে পারছি না বিকজ অফ ল্যাক অফ দ্য বেসিক নলেজ। আমাদের এই বেসিক নলেজেই অনেক সমস্যা থেকে যায় এবং আমরা গুছিয়ে পড়াশোনা ঠিকভাবে করতে পারি না, যার কারণে আমরা পরীক্ষাতে পাশ করতে পারছি না। সবাই এই বিষয়গুলো জানি, কিন্তু পরীক্ষার হলে যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে পরীক্ষার হলে যে আমরা সেই বিষয়টার অ্যান্সার করে আসতে পারছি না। তো আমাদের যদি বেসিক লেভেলটা ক্লিয়ার থাকে, আশা করি আমরা অনেক ভালো কিছু করতে পারবো। এবং আমি চেষ্টা করব আমাদের আইএফএর যে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর প্রত্যেকটার বিষয়ে আমার যে কনসেপ্টগুলা আমি প্রিপারেশন নেওয়ার জন্য যে মেথডগুলো ফলো করছি এই মেথডগুলো শেয়ার করতে, এবং আশা করি আমি যেভাবে সাজিয়েছি আমার পড়াশোনার জন্য যে নোট তৈরি করেছি আমি সেগুলো শেয়ার করব। মানুষ তো অনেক টাকাই খরচ করছে, আশা করি শুধুমাত্র আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আপনাদের প্রিপারেশন নিতে অনেকটা হেল্প হবে। তো কথা না বলে শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট আমাদের আইএস 16-এ বলা হয়েছে, এবং এই চ্যাপ্টারেই আইএস 23-এর কিছুটা কনসেপ্ট এখানে পাবেন। তো এই চ্যাপ্টারটা যখন আপনি করতে যাবেন তখন কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে একটা প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট কীভাবে কনসিডার করবেন। এর একটা ক্যারেক্টারিস্টিক আছে, এটার একটা চেনার উপায় আছে। এই চেনার উপায়টা প্রথমে জানতে হবে, দেন রিকগনিশন করবেন যে আপনি একটা জিনিস চিনলেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট বাজার থেকে কিনলেন, সো কি প্রোডাক্ট কিনবেন, এটা তো এর একটা বৈশিষ্ট্য আছে। আপনি একটা ল্যাপটপ কিনবেন, সো এই ল্যাপটপটা আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন, এটা হচ্ছে রিকগনিশন। এটা কি অ্যাসেট, নাকি এটা লায়াবিলিটি, নাকি ইনকাম, নাকি এক্সপেন্স। আমি হয়তো বোঝাইতে পেরেছি। সো এরপরে হচ্ছে মেজারমেন্ট। ধরেন এটাকে আপনি কী দিয়ে মেজারমেন্ট করবেন, কিভাবে মেজারমেন্ট করবেন। এই ল্যাপটপটা কিনলেন, কেনার পরে এই ল্যাপটপের জন্য একটা মাউস কিনলেন, একটা মাউস প্যাড কিনলেন, এরপরে দেখা যেতে পারে একটা স্টিকার কিনলেন, এরপরে হয়তোবা আপনি একটা ব্যাগ কিনলেন, সো ইত্যাদি ইত্যাদি। সো এই যে ব্যাগ কিনলেন বা মাউস কিনলেন বা প্যাড কিনলেন, আসলে কি এই ল্যাপটপের কস্টের সাথে ওটা ইনক্লুডেড হবে কি না হবে না, এই মেজারমেন্টটা করবেন। এরপরে আসেন ডিগ্রি রিকগনিশন। তার মানে কি, আপনি এটাকে এই অ্যাসেটটাকে রিকগনিশন করে দিতে পারেন, যেটা কি আপনি হয়তো এটা ডিসপোজাল করতে পারেন, আপনি সেল করে দিতে পারেন। এই হচ্ছে টোটাল, এই সকল বিষয়গুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টারগুলো সাজানো হয়েছে, এই প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টে সাজানো হয়েছে। আমি চেষ্টা করলাম জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। এবার আসেন, এই ক্যারেক্টারিস্টিক বলতে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। এই ক্যারেক্টারিস্টিক মানে তার কিছু বৈশিষ্ট্য থাকবে। প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট যখন আপনি চিনবেন, তার বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যাকোয়ার ফর ইউজ নট ফর সেল। তার মানে প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্টে আপনি তখনই সেটা দিতে পারবেন যেটা আসলে আপনার সেল করার জন্য কেনেন নাই, আপনি আপনি আসলে ইউজের জন্য কিনেছেন। তখন এটা কি করতে পারবেন, আপনি এই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের ভিতরে ক্যাপিটালাইজ করতে পারবেন। যদি এটা আপনি সেলের জন্য কেনেন তাহলে কি বলছি, এখানে এটাকে একটা ইনভেন্টরি হিসাবে আপনাকে কাউন্ট করতে হবে। 2 নম্বরে আসেন, এখানে বলছে যে দেয়ার আর লং টার্ম ইন নেচার অ্যান্ড ডেপ্রিসিয়েটেড। তার মানে কি, এটা অবশ্যই লং টার্মের জন্য হতে হবে। আর এটাকে আপনি ডেপ্রিসিয়েশন করতে পারেন ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে, যেমন আমরা অ্যামোর্টাইজেশন করি। সো এটা লং টার্মের জন্য কিনতে হবে। এবং দ্য পজেস অফ ফিজিক্যাল সাবস্ট্যান্স, এটা ট্যাঞ্জেবল অ্যাসেটের কথা বলা হচ্ছে, যে আপনি অবশ্যই এটা ফিজিক্যালি অস্তিত্ব থাকতে হবে এটার। ঠিক আছে, এবার আসেন, এখানে সংক্ষিপ্ত একটা হচ্ছে এই যে ক্রাইটেরিয়া, 3টা ক্যারেক্টারিস্টিকের কথা আমি বললাম, এই 3টা ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয় তখন সেটা কি হবে, সেটাকে আমরা কোয়ালিফাইড অ্যাসেট বলতে পারি। এটা হচ্ছে এই যে কোয়ালিফাইড অ্যাসেট বললাম, এই যে যতটুকু দেখলাম 3টা ক্যারেক্টারিস্টিক, এই 3টা দিয়ে আমি কি করলাম, এই যে উপরে যখন আমি বলেছিলাম যে প্রথমে আমরা রিকগনিশন করব, তার মানে কি আমি রিকগনাইজ করতেছি
যে হ্যাঁ, এই যে কোয়ালিফাইড অ্যাসেট হলো এটা, তাহলে এটাকে আমি অ্যাসেট ক্যাটাগরিতে ফেলে দিলাম। এটাই হচ্ছে রিকগনিশন। আশা করি বোঝাইতে পেরেছি। এরপরে মেজারমেন্টের কথা আসছে। সো আমি কিছু কিছু বেসিক, আমি কিন্তু এই পুরো চ্যাপ্টারটা আপনাকে সম্পূর্ণ বোঝাতে পারবো না। আমি কিছু জিনিসকে আপনাকে তুলে ধরবো যেটা আপনার এই চ্যাপ্টার পড়াতে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে বোঝার জন্য। যেমন মেজারমেন্টের কথা বলছি, যে কোনো সম্পদ যে উদ্দেশ্যেই কেনা হয়েছে, ধরেন কোনো অ্যাসেট কিনলেন আপনি কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যতক্ষণ ব্যবহারযোগ্য না হবে, সেই উদ্দেশ্যটা ব্যবহারযোগ্য করার জন্য যে খরচ হয়, হ্যাঁ, ধরেন আপনি একটি অ্যাসেট কিনেছেন, সেটা হতে পারে একটা ল্যান্ড। আচ্ছা, ল্যান্ড যখন কিনলেন সেখানে অনেক আবর্জনা আছে, সেই আবর্জনা আপনি পরিষ্কার করছেন। তো এই যে পরিষ্কার করে কেন কিনছেন ল্যান্ডটা? ল্যান্ডটা আপনি আবার এর উপরে একটা বিল্ডিং করবেন, এম আই রাইট? সো এই ল্যান্ডটা কিনে আপনি বিল্ডিং যে করবেন, সো এই ল্যান্ড যে পরিষ্কার করবেন, এই পরিষ্কার করার খরচটা কোথায় দিবেন? ল্যান্ডের খরচে যাবে। এই কথাটাই এই বাংলাতে বলে দিয়েছে যে যে কোনো সম্পদ যদি আপনি যে উদ্দেশ্যে কিনেছেন, তার মানে আপনি বাড়ি করার উদ্দেশ্যে এই সম্পদটা, এই ল্যান্ডটা কিনেছেন। সো আপনার ওই উদ্দেশ্য, তার মানে আপনি ময়লার ভিতরে আপনার বাড়িটা কি করতে পারবেন না, করতে পারবেন না। সুতরাং ওই বাড়ি করার জন্য এই ল্যান্ডটাকে উপযোগী করে তুলতে হবে, যাতে এই ল্যান্ডের উপরে আপনি বাসাটা তৈরি করতে পারেন। এই যে বাসাটা তৈরি করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি না বাসা তৈরি করার উপযোগী করে তুলছেন, এই যাবতীয় কস্টটা কোথায় যাবে? এই ল্যান্ডের ভিতরে ঢুকে যাবে, যেটা আমাদের বইয়ে বলা হচ্ছে রেডি টু ইউজ। হুম, এবার আসেন, আমি এখানে সুন্দর করে কিছু স্টেপের কথা বলেছি। যেই চ্যাপ্টারটা যেভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে, আপনি সর্বপ্রথম হয়তো একটা ডিসিশন নিচ্ছেন যে আপনি একটা কোনো অ্যাসেট পারচেস করবেন। সো প্রথমে যখন আপনি একটা অ্যাসেট পারচেস করতে যাবেন, তখন হয় আপনার টাকার প্রয়োজন হবে প্রথমে। তো টাকার প্রয়োজন হলে এই টাকাটা আপনি কোথা থেকে দেবেন? সো আপনার পকেটে এটা টাকা থাকতে পারে, আপনার নিজের ব্যাংকে টাকা থাকতে পারে, সেটা হচ্ছে ওন মানি। আপনার কাছে নাই, তাহলে আপনি ব্যাংক থেকে টাকা নিতে লোন নিতে পারেন। আপনাকে কেউ এই টাকাটা দান হিসাবে দিতে পারে, অথবা আপনার কোনো একটা সম্পদ আছে সেটার রিপ্লেস করে নিয়ে আসলেন, অথবা আপনি এক্সচেঞ্জ করলেন। ওকে, সো এই পদ্ধতিতে আপনি কি করতে পারেন? আপনার টাকাটা ম্যানেজ করতে পারেন। আচ্ছা, যদি আপনি লোন নিয়ে এটা কেনেন, এটা সো ব্যাংক থেকে লোন নিলে আপনার কিসের কাজ? তাহলে আপনার লোনের উপরে ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্টটা কি আপনি ওই সম্পদে ক্যাপিটালাইজ করবেন কি করবেন না, এটাও বলা আছে। ওই সম্পদটা যতদিন না করতে পারছেন, ততদিন পর্যন্ত এই যে টাকাটা আপনি ব্যাংকে রেখে দিবেন, সো এর উপরে কিছু ইন্টারেস্ট হয়তো আপনি পেতে পারেন। ওই টাকাটা আবার কি হবে? ওই কস্ট থেকে আপনাকে বাদ দিতে হবে। আবার ধরেন যে এই লোনটা, যে আপনি এই ইন্টারেস্ট কতদিন পর্যন্ত আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন, কত টাকা পর্যন্ত আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। হ্যাঁ, সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে অ্যাকচুয়াল কস্ট আর অ্যাভয়েডেবল কস্ট। এটা যখন আমরা ম্যাথ করব তখন বুঝে যাব যে আসলে অ্যাভয়েডেবল কস্টটা কি আর অ্যাকচুয়াল কস্টটা কি। সো হুইচ ইজ লয়ার, এই অ্যাকচুয়াল কস্ট আর হচ্ছে অ্যাভয়েডেবল কস্টের মধ্যে যেটা লয়ার হবে, আমি সেই টাকাটুকুই কি করতে পারবো? আমি সেই টাকাটুকুকেই ক্যাপিটালাইজ করতে পারবো। এবার আমি কিছু বলছি আদার এক্সপেন্ডিচার, হাউ মাচ ইউ ক্যান ক্যাপিটালাইজ অর নট। সো এই যে অ্যাসেট আপনি কিনলেন, কেনা শেষ, ধরেন আপনার টাকা গোছানো শেষ, আপনি টাকা লোন নিয়েছেন বা যা করেছেন সেটা নিয়ে অ্যাসেটটা কিনলেন, এরপরে কি আসবে? এই অ্যাসেটটা কিনলে ওর পিছনে অনেক ধরনের কস্ট আছে না, অনেক ধরনের এক্সপেন্ডিচার হয়ে থাকে না। সো এই যে এক্সপেন্ডিচার, আমি কোথায় আছি? এখানে এই লাইনে আছি, হ্যাঁ। সো এই যে এক্সপেন্ডিচারগুলো, এই এক্সপেন্ডিচার কতটুকু আপনি ক্যাপিটালাইজ করবেন বা কোন কস্টটা আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না, এই সকল বিষয়গুলো এখানে তুলে ধরবো। সো এরপরে আসেন, আপনি এক্সপেন্ডিচার করে ফেললেন, এরপর আরেকটা বলতেছে কস্ট সাবসিকুয়েন্ট টু অ্যাকুইজিশন। তার মানে আদার দেন পারচেস, পারচেস বাদ দিয়ে যে সকল কস্ট হয়, এই যে যেটা বললাম 4 নম্বরে, যে আদার কস্টের ভিতরে। সো এইগুলো 4 ধরনের আছে, যেটা হচ্ছে আপনি একটা অ্যাসেট কেনার পরে ওই অ্যাসেটের সাথে কিছু অ্যাডিশন করতে হতে পারে, ওই অ্যাসেটের সাথে আপনি কিছু রিপ্লেস করেছেন, অথবা সেই অ্যাসেটটাকে একটু ইমপ্রুভ করেছেন, অথবা কি রিঅ্যারেঞ্জ অথবা রিঅর্গানাইজেশন, দেখা যাচ্ছে এক জায়গায় বসানো ছিল আরেক জায়গায় নিয়ে গিয়েছেন, অথবা রিপায়ারমেন্ট। সো এই সকল কস্টগুলো একটা অ্যাসেট কেনার পরে হতে পারে।
এরপরে আপনি অ্যাসেট কিনে ফেললেন, সবকিছু অ্যাডিশন করে দিয়েছেন, তারপরে কি করতে হয়, একটা ডেপ্রিসিয়েশন আসবে। তারপরে কি হবে, এই ডেপ্রিসিয়েশন আপনি প্রত্যেক বছর করতে করতে যাচ্ছেন, একটা সময় আপনি রিভ্যালুয়েশন করতে হতে পারে আপনার, যে এই অ্যাসেটটার বর্তমান ভ্যালু কত। এই ভ্যালুয়েশন আমরা রিভ্যালুয়েশন মেথড আবার হিস্টোরিক্যাল মেথডেও করতে পারি, আবার হচ্ছে ফেয়ার ভ্যালু মেথডেও করতে পারি। যখন রিভ্যালুয়েশনের ম্যাথ করব তখন ওইটা আমরা কনসিডার করব। সো এরপরে হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন করলেন, তারপরে রিভ্যালুয়েশন করলেন, এরপরে যে ডিসপোজালে চলে গেলেন, অ্যাসেটটাকে আপনি সেল করে দিলেন। এই হচ্ছে একটা অ্যাসেটের জার্নি। সো এই অ্যাসেটের জার্নিটাকেই প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্টে টোটালটাকে তুলে ধরা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আরেকবার টেনে দেখলে হয়তো আপনি সম্পূর্ণটা বুঝে যাবেন। সো এই যে চ্যাপ্টারে ম্যাথ যখন করব তখন আমাকে কিছু বেসিক ফর্মুলা ইউজ করব আমি। সেটা কি, যে ওই কস্টটা আমি ক্যাপিটালাইজ করব, যে কস্টটা কি, অল কস্ট দ্যাট ক্রিয়েটস ফিউচার ইকোনমিক বেনিফিট। তার মানে কি, যে আমি সেই কস্টটাকেই ক্যাপিটালাইজ করব যে কস্টটা আসলে আমাকে ভবিষ্যতে কোনো ফিউচার ইকোনমিক আর্থিক বেনিফিট দিবে, আমি সেটাকে ক্যাপিটালাইজ করব। যদি এরকম কিছু না হয় তাহলে আমি করব না। এই যে ইকোনমিক বেনিফিট বা ফিউচার ইকোনমিক বেনিফিট বলতে আসলে কি বোঝায়, তিনটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস, তিনটা জিনিস। এই যে এখানে আমি উল্লেখ করেছি যে তিনটা জিনিস, একটা হচ্ছে ইউজফুল লাইফটা কত, কি ইউজফুল লাইফটা আমি ওই যে কস্টটা করতেছি ওই কস্টের ফলে কি আমার ইউজফুল লাইফটা বেড়ে যাচ্ছে কিনা ওই অ্যাসেটের। আবার আমি যে কস্টটা করেছি তার জন্য আমার প্রোডাক্টের কোনো কোয়ালিটি চেঞ্জ হয়েছে কিনা, প্রোডাক্টের কোয়ালিটি বাড়ছে কিনা। আবার আমি কোয়ান্টিটি অফ প্রোডাক্ট, দেখা যাচ্ছে আমি যে খরচটা করেছি ওখানে সেটার জন্য কি হচ্ছে, আমার যে আগে যে প্রোডাকশনটা হতো ওই প্রোডাকশনটা এখন আর একটু বেড়ে গিয়েছে। কি বোঝাতে পারছি? সো যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে, যে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে বা কোয়ালিটি বেড়ে গেল, এগুলো বাড়ার কারণে কি হবে, আমার ফিউচার ইকোনমিক বেনিফিট তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সো এবার পরবর্তীতে আসেন। এর পরবর্তীতে আমি আরেকটা দিয়েছি, যে ধরেন যে আপনি এই প্রোডাক্টটা লঞ্চ করেছেন, বা আপনি ইকুইপমেন্ট একটা মেশিন এনেছেন, ওই মেশিনে ট্রায়াল দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন। সো ট্রায়াল দিয়ে যখন তৈরি করেছেন তখন ওখান থেকে কিছু ওই প্রোডাক্টটা সেল করে আপনি কি করতে পেলেন, যে ওই প্রোডাক্টটা সেল করে আপনি কিছু রেভিনিউ পেলেন। তাহলে ওই টোটাল কস্ট থেকে এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। ওর ধরেন আপনি একটা ল্যান্ড খনন করতেছেন, এক্সভ্যাকেশন। সো এক্সভ্যাকেশন যখন করতেছেন, খনন করার সময় আপনি কিছু স্বর্ণ পেয়ে গেলেন, খনন করার সময় স্বর্ণ পেয়েছেন। তো এই যে স্বর্ণের কস্ট, এটা সেল করে কিছু টাকা পেলেন, তাহলে আপনাকে কি করতে হবে, যেহেতু খনন করা থেকে কার কাজ শুরু হয়, খনন করা থেকে আপনার বিল্ডিং এর কস্ট, তাহলে তখন আপনি কি করবেন, ওই যে কস্ট থেকে এটা বাদ দিয়ে দিবেন টোটাল কস্ট থেকে। বুঝতে পারছি? সো এবার ধরেন পিপিএ, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, দেন আমি চেষ্টা করব ওইগুলো সলভ করে দেওয়ার জন্য। এবার আসেন আমাদের প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টে, তাহলে তিনটা ক্রাইটেরিয়া পড়ে, যে ল্যান্ড পড়ে, বিল্ডিং আর ইকুইপমেন্ট। সো ল্যান্ডের খরচটা আসলে কোনগুলো হয়, মূলত ল্যান্ডের খরচটা মূলত হয় হচ্ছে কোনটা, ল্যান্ডের খরচটা যেটা হয় সেটা কি, মূলত এই যে আপ টু কি বলছি, এক্সকাভেশন। তার মানে কি, যে ল্যান্ডের খরচটা হয় এক্সকাভেশন অর্থ খনন করার পূর্ব পর্যন্ত। আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, সেটা কোথায়, একটা ল্যান্ডের উপরে। সো এই ল্যান্ডটা যতক্ষণ পর্যন্ত না আপনি খনন কাজ শুরু করছেন তার আগ পর্যন্ত যত খরচ, সেই খরচটা ল্যান্ডের ভিতরে যাবে। আর খনন করা থেকে শুরু করে সেই খরচটা কোথায় যাবে, সেই খরচটা যাবে আমার বিল্ডিং এ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ল্যান্ডের পারচেস অফ ল্যান্ড, দেখেছে ল্যান্ড আপনি পারচেস করেছেন, সেই খরচটা ল্যান্ডে যাবে। আর বিল্ডিং এর খরচটা কি, ম্যাটেরিয়াল খরচ হলো, লেবার খরচ হলো, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আমরা বলি, এই খরচটা সম্পূর্ণটাই বিল্ডিং এর খরচে যাবে।
যেমন আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি, ধরেন যে সেখানে ল্যান্ডের ভিতরে আপনি কি করেছেন, লাইট দিয়েছেন, ড্রেন বানিয়েছেন, এরপরে ধরেন হচ্ছে সেওয়ার করেছেন। এরপরে বিল্ডিং এর ক্ষেত্রে কস্ট নট ইনক্লুডেড উইথ দ্য বিল্ডিং ডাইরেক্টলি ওয়াজ নট ক্যাপিটালাইজড। তার মানে কি, একটা বিল্ডিং এর ভিতরে ধরেন আপনি যে কস্টগুলো একটা বিল্ডিং এর সাথে ডিরেক্টলি জড়িত নয়, সেই কস্টগুলো কি দিতে পারবে না, বিল্ডিং এর ভিতরে দিতে পারবে না, সেগুলো আদার কস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ইত্যাদিতে দিয়ে দিতে হবে। এগুলোর বিল্ডিং এর ভিতরে কি করতে পারবেন না, ক্যাপিটালাইজ করতে পারবেন না। ঠিক আছে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে, এই কনসেপ্টটা আমি বেশিরভাগ মানুষের ভিতরে দেখলাম ভুল আছে, সেটা কি রিমুভাল অফ ওল্ড বিল্ডিং ফ্রম দ্য ল্যান্ড টু কনস্ট্রাক্ট আ নিউ মেশিং। তার মানে নিউ একটা আপনি বিল্ডিং কনস্ট্রাক্ট করবেন, কিন্তু পুরাতন ওই ল্যান্ডের ভিতরে একটা কি আছে, পুরাতন বিল্ডিং আছে। ল্যান্ডের ভিতরে পুরাতন বিল্ডিংটা ভেঙে একটা নতুন বিল্ডিং করবেন। তাহলে এই যে পুরাতন বিল্ডিংটা যে আপনি ল্যান্ড থেকে সরিয়ে নেবেন, এটা কোনটার কস্টে যাবে, ল্যান্ডের কস্টে যাবে নাকি বিল্ডিং এর কস্টে যাবে? এটা ল্যান্ডের কস্টে যাবে। কেন? কারণ আমি আপনাদের প্রথমেই একটা রুল পড়ায় আসছি, সেটা কি, যে যে কোনো সম্পদ যে উদ্দেশ্যে কেনা হয়েছে সেটা কি হবে, সেই উদ্দেশ্যে ব্যবহারযোগ্য করার জন্য যে সকল খরচ হয় সেগুলো আগের সম্পদের মূল্যের সঙ্গে যুক্ত হবে। তার অর্থ হচ্ছে, যদি আপনি এই যে বিল্ডিংটা, পুরাতন বিল্ডিংটা আসলে উদ্দেশ্য কি, আপনি নতুন বিল্ডিং করবেন, তো নতুন বিল্ডিং যখন করবেন তখন আপনার কি উদ্দেশ্য হচ্ছে নতুন বিল্ডিং করা, তাহলে ওই যতক্ষণ পুরাতন বিল্ডিংটা আপনি ল্যান্ডের থেকে না সরাতে পারছেন ততক্ষণ আপনি নতুন বিল্ডিং করতে পারছেন না। তাহলে কি হবে, এই পুরাতন বিল্ডিংটা সরানোর কস্ট আপনার ল্যান্ডের ভিতরে ইনক্লুডেড হয়ে যাবে। এরপরে আসেন যে কিছু কস্ট আছে যেটা আপনি বিল্ডিং এর কস্টে আসলে দিতে পারবেন না। হ্যাঁ, সেটা কি, যে স্টার্ট আপ কস্ট, দেখেছে রেজিস্ট্রেশন ফি লাগছে, আপনি বিল্ডিং এর কস্টে ঢুকাই দিলেন, হবে? হবে না। প্রফেশনাল ফি লাগছে, হবে না, এর ভিতরে এগুলো প্রফেশনাল ফিতে যাবে। এরপরে ধরেন মার্কেট রিসার্চ কস্ট, আপনি হয়তো মার্কেটে রিসার্চ করছেন, এই কস্ট আপনি বিল্ডিং এ দিতে পারবেন না, আপনি ক্যাপিটালাইজড এগুলো করতে পারবেন না, এগুলো আলাদাভাবে দেখাইতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বা প্রমোশন কস্ট, এগুলো কি আপনি আলাদাভাবে কস্টে দেখাবেন, এটা বিল্ডিং এর সাথে যাবে না। এরপরে ধরেন ইকুইপমেন্ট, সো ইকুইপমেন্টের মধ্যে ডেলিভারি অফ ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, ফার্নিচার, হ্যাঁ ইত্যাদি। পারচেস কস্ট, রাইড কস্ট, অ্যাসেম্বল কস্ট, এগুলো আপনারা বুঝতেই পারতেছেন, এগুলো নিয়ে বেশি সময় দেওয়া যাবে না। সো এই হচ্ছে আজকে এই পর্যন্ত মোটামুটি একটা কনসেপ্ট দিলাম যে এই চ্যাপ্টারে আসলে কোন কোন বিষয়গুলা তুলে ধরা হয়েছে এবং কোন কোন কনসেপ্টগুলো আসলে মনে রাখা উচিত। এইটুকু হচ্ছে আমার কি প্রপার্টি প্ল্যান, এখান থেকে বেশিরভাগ ম্যাথ পড়ে হচ্ছে ধরেন ইন্টারেস্টের ম্যাথগুলো পড়ে, যে ইন্টারেস্ট কতটুকু ক্যাপিটালাইজ করা হবে। এরপরে রিভ্যালুয়েশনের ম্যাথ পড়ে, রিভ্যালুয়েশনের মধ্যে ধরেন ইম্পায়ারমেন্টের কথা আসবে। সো এই যে বিষয়গুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ এখানে শেখাবো। যদি এই কনসেপ্টগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই এটা একটু বারবার টেনে দেখেন, দেখলে আশা করি আপনাদের জন্য উপকারে আসবে। ধন্যবাদ সকলকেই সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।